যখন আমরা বাংলার প্রাচীন ইতিহাস নিয়ে ভাবি, তখন পাল যুগ, সেন যুগ বা তারও আগের গুপ্ত ও মৌর্য সাম্রাজ্যের কথা মনে পড়ে। কিন্তু তারও আগে, আজ থেকে প্রায় 2300 বছর আগে, সুদূর গ্রিসের ঐতিহাসিকদের লেখায় এই বাংলা এক কিংবদন্তির মর্যাদা পেয়েছিল। সেই সময় বাংলা নামে পরিচিত না হলেও গঙ্গা বিধৌত এই ভূখণ্ড গঙ্গারিডি বা গঙ্গারিডাই নামক এক পরাক্রমশালী ও সমৃদ্ধ জাতি হিসেবে বিশ্বজুড়ে পরিচিত ছিল, যাদের ভয়ে থমকে গিয়েছিল মহাবীর আলেকজান্ডারের বিশ্বজয়ের রথ। গঙ্গারিডাই নামটি এসেছে সরাসরি গঙ্গা নদী থেকে। গ্রিক ঐতিহাসিকদের মতে এর অর্থ গঙ্গার সন্তান বা গঙ্গার হৃদয়ের জাতি। তাদের বর্ণনা অনুযায়ী গঙ্গারিডাই রাজ্যের ভৌগোলিক অবস্থান ছিল গঙ্গার নিম্ন অববাহিকা, অর্থাৎ আজকের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে বিস্তৃত সুবিশাল বদ্বীপ অঞ্চল। ভূগোলবিদ টলেমির মতে গঙ্গার 5টি মোহনার চারপাশের সমগ্র অঞ্চলই ছিল গঙ্গারিডাইদের অধীনে। তাদের রাজধানী ছিল গঙ্গে নামক এক সমৃদ্ধশালী বাণিজ্য নগরী, যা সম্ভবত আজকের কলকাতা বা তার আশপাশের কোথাও অবস্থিত ছিল। খ্রিস্টপূর্ব 327-326 অব্দে আলেকজান্ডার দ্য গ্রেট পারস্য জয় করে ভারতে প্রবেশ করেন। একের পর এক রাজ্য জয় করে তিনি যখন বিপাশা নদীর তীরে পৌঁছন, তখন তার অপরাজেয় সেনাবাহিনী আর অগ্রসর হতে অস্বীকার করে। এই বিদ্রোহের কারণ শুধু দীর্ঘদিনের যুদ্ধক্লান্তি ছিল না, ছিল এক গভীর আতঙ্ক। আলেকজান্ডারের সৈন্যরা শুনেছিল যে গঙ্গার ওপারে এক বিশাল সাম্রাজ্য তাদের জন্য অপেক্ষা করছে। গ্রিক ঐতিহাসিক ডিওডোরাস সিকুলাস এবং প্লুটার্ক লিখেছেন যে আলেকজান্ডারের সেনারা প্রাচ্যের 2 পরাক্রমশালী জাতি, প্রাচী বা প্রাচ্যদেশীয়, সম্ভবত মগধ এবং গঙ্গারিডাইয়ের সম্মিলিত শক্তির কথা জানতে পারে। বিশেষ করে গঙ্গারিডাইদের অপ্রতিরোধ্য হস্তি বাহিনীর কথা শুনে তারা ভীত হয়ে পড়েছিল। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় গ্রিক দূত মেগাস্থেনিস তার বিখ্যাত গ্রন্থ ইন্ডিকাতে গঙ্গারিডাইদের সামরিক শক্তির বিস্তারিত বর্ণনা দিয়েছেন। যদিও মূল গ্রন্থটি হারিয়ে গেছে, পরবর্তী লেখকদের উদ্ধৃতিতে আমরা জানতে পারি গঙ্গারিডাইদের রাজা কমপক্ষে 4000 সুসজ্জিত এবং প্রশিক্ষিত যুদ্ধ হস্তি যুদ্ধের জন্য প্রস্তুত রাখতেন। এই বিশাল হস্তি বাহিনীর কারণেই এই অঞ্চল কোনো বিদেশি রাজার দ্বারা কখনো পরাধীন হয়নি। এই বর্ণনা থেকে বোঝা যায় যে গঙ্গারিডাইদের সামরিক কৌশল ছিল মূলত হস্তি কেন্দ্রিক। প্রাচীন বিশ্বের যুদ্ধ হস্তি ছিল আজকের ট্যাঙ্কের সমতুল্য, এক জীবন্ত দুর্গ যা শত্রু সেনার ব্যূহ ভেঙে তছনছ করে দিতে পারত। গঙ্গারিডাইদের এই বিশাল হস্তি বাহিনীর খ্যাতি এতটাই ছিল যে বিশ্বজয়ী আলেকজান্ডার এই অজেয় শক্তির মুখোমুখি হওয়ার ঝুঁকি নিতে চাননি। এইভাবেই বাংলার পূর্বসূরীরা নিজেদের সামরিক দক্ষতায় পৃথিবীর সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতিকে প্রতিহত করেছিল। গঙ্গারিডাইদের খ্যাতি শুধু সামরিক শক্তিতেই সীমাবদ্ধ ছিল না, তারা অর্থনৈতিকভাবেও ছিল অত্যন্ত সমৃদ্ধ। প্রথম শতকের এক বেনামি গ্রিক নাবিকের লেখা বাণিজ্য নির্দেশিকা প্যারিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সি তে গঙ্গা নদীর মোহনায় অবস্থিত গঙ্গেস নামক এক গুরুত্বপূর্ণ বন্দরের উল্লেখ পাওয়া যায়। এই বন্দর থেকে রোমান সাম্রাজ্য সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে রপ্তানি হতো বাংলার অমূল্য সব পণ্য। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল সূক্ষ্ম মসলিন বস্ত্র। কিংবদন্তি তুল্য এই বস্ত্র এতটাই মিহি ছিল যে একটি আংটির মধ্য দিয়ে অনায়াসে একটি পুরো শাড়ি গলে যেত। রোমান অভিজাত নারীদের কাছে এই মসলিনের বিপুল চাহিদা ছিল। তেজপাতা, যা সুগন্ধি এবং ওষুধ হিসেবে ব্যবহৃত হতো, মূল্যবান পাথর এবং অন্যান্য মশলা। এই আন্তর্জাতিক বাণিজ্য প্রমাণ করে যে গঙ্গারিডাইরা শুধু যোদ্ধা জাতিই ছিল না, ছিল এক কুশলী বণিক জাতিও। তাদের রাজধানী গঙ্গে ছিল এক কর্মচঞ্চল আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র, যা প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে সেতুবন্ধন রচনা করেছিল। সুতরাং প্রাচীন গ্রিক সাহিত্যের পাতা উল্টালে আমরা এক অন্য বাংলাকে খুঁজে পাই, এক শক্তিশালী, সমৃদ্ধ এবং আত্মমর্যাদাশীল জাতি,
যারা নিজেদের শৌর্য এবং বুদ্ধিমত্তার জোরে বিশ্বের দরবারে নিজেদের প্রতিষ্ঠিত করেছিল। গঙ্গা রিডাইদের উপাখ্যান শুধু ইতিহাসের কয়েকটি বিচ্ছিন্ন তথ্য নয়, এটি বাঙালির হাজার হাজার বছরের গৌরবময় ঐতিহ্যের এক অসামান্য দলিল। এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে এই মাটি শুধু কবি, সাহিত্যিক বা শিল্পীর নয়, এই মাটি অজেয় যোদ্ধা এবং দূরদর্শী বণিকেরও। আলেকজান্ডারকে থামিয়ে দেওয়া সেই গঙ্গা রিডাইদের রক্ত আজও হয়তো বহমান আমাদের শিরায়, যা আমাদের এক গর্বিত অতীতের কথা স্মরণ করিয়ে দেয়।